আসসালামু আলাইকুম। আমাদের আজকে হলো কোষ রসায়নের কততম ক্লাস মনে আছে কি তোমাদের? মনে নেই, মনে নাই। আচ্ছা, 5 নম্বর, 5 অথবা 6 তাই বলবো না, 5 অথবা 6। আচ্ছা, তাহলে আমাদের হলো অ্যামাইনো অ্যাসিড পর্যন্ত হয়েছিল বোধহয় নাকি? আজকে প্রোটিন দিয়ে, তাহলে আজকে প্রোটিন দিয়ে শুরু। হ্যাঁ, বের করো বই, দেখো প্রোটিন। হ্যাঁ, ওই যে বললাম 10টা মুখস্থ করতে হবে। হ্যাঁ, ওই যে একটা ছন্দ লিখে দিলাম না, 10টা মুখস্থ করবা। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড 8টা আর 2টা শিশুদের, এই 10টা মুখস্থ করতে হবে। হ্যাঁ, ছন্দ বলে দিয়েছিলাম না, ওই ছন্দ অনুযায়ী মনে রাখবা। আচ্ছা দেখো, হ্যাঁ আমি তুমি মিলে হ্যাঁ কিনে ফেলবো। আচ্ছা দেখো, এবার প্রোটিনের প্রথমে আমাদের মনে রাখতে হবে বৈজ্ঞানিক নাম, যে প্রোটিনের মনে রাখতে হবে যে কোন বিজ্ঞানী এটা নামকরণ করেন, প্রয়োগ করেন হলো জি মুল্ডার। আমি আজকে না ওদের লিখেছিলাম, ওদের গরম লাগছে, ওদের গরম লাগছে, তোমাদের তো ঠান্ডা লাগছে, ওদের গরম লাগছে। হ্যাঁ, পেজ হচ্ছে 119। আচ্ছা দেখো, প্রথম কথা হলো প্রোটিনের বাংলা অর্থ দেয়া আছে, কিন্তু বলা হচ্ছে এটা হলো সবচেয়ে দামি বা গুরুত্বপূর্ণ, এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, যে বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো দেখো, তো মনে রাখবে কি করে যে কোন বিজ্ঞানী এই প্রোটিন নামকরণটা করছেন, প্রোটিন শব্দটি প্রয়োগ করছেন, তো মনে রাখবে। হ্যাঁ ছিলাম না, তাহলে প্রোটিনটা মনে রাখবে এইভাবে যে দেখো সবথেকে মালদার জিনিস, দামি জিনিস কার কাছে থাকে? মালদার ব্যক্তির কাছেই তো থাকে, তাই না? তাহলে মনে রাখবো মুল্ডার। তাহলে মালদার আর মুল্ডার কাছাকাছি না? মালদার আবার কেডো মালদার মানে যে খুব ধনী ব্যক্তি, যার কাছে সবকিছু থাকে, তাকে মালদার বলে। হ্যাঁ, মনে রাখার জন্য মালদার থেকে মুল্ডার, মালদার থেকে মুল্ডার মানে প্রোটিন হলো সবচেয়ে দামি। আর সবচেয়ে দামি জিনিসপত্র কার কাছে থাকে? মালদার পার্টির কাছে থাকে না, টাকাওয়ালার কাছে থাকে না, মালদার পার্টির কাছে থাকে না। তো ওই মালদারটা মনে রাখলে মুল্ডার মনে থাকবে, মালদার মনে রাখলে মুল্ডার মনে থাকবে, মনে রাখার জন্য বলছি আর কি। হ্যাঁ, প্রোটিন নামটা আসলেই মনে রাখবা, এটা সব থেকে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু থাকে হলো কার কাছে? মালদার যারা। হ্যাঁ, এইভাবে মনে রাখবে। এই দেখো, এই কথা বলো না সারিয়া, দেখো বুঝেনি, এই কথা বললে বুঝতে পারবে না। শোনো, এটা হলো বৈজ্ঞানিক নামটা মনে রাখার জন্য। এই সারিয়া দিয়ে এখন কথা বলছিলাম, কথা না বলে এদিকে খেয়াল করো, ওই কথা বললে তখন শুনতে বা বুঝতে সমস্যা হবে। মানে এটা বৈজ্ঞানিকের নামটা মনে রাখার জন্য বলছি, যে প্রোটিন হলো এর বাংলা অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে দামি। তো দামি জিনিসপত্র কার কাছে থাকে? মালদার যারা, মানে যারা অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতাধর, তাদের কাছে থাকে না? তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস থাকে কার কাছে? মালদারের কাছে থাকে। তাহলে এই বৈজ্ঞানিকের নামও দেখো মালদার আর মুল্ডার কাছাকাছি না, ওটাই বলছে যে মুল্ডার। তাহলে মনে রাখবে এভাবে, মালদারদের কাছে সবচেয়ে দামি জিনিস থাকে, এভাবে মনে রাখবো মুল্ডার, মনে রাখার জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা বলো? আচ্ছা, তাহলে এবার দেখো প্রোটিন কাকে বলে, এটা যদি পরীক্ষায় আসে 3য় নম্বর লাইনটা পড়বা খুবই সংক্ষিপ্ত ভাবে। অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে প্রোটিন বলা হয়, এইটুকু বললে যথেষ্ট। হ্যাঁ, এইটুকু 1 মার্কের জন্য অনেক বড় দরকার নেই। প্রথমটুকুই ভালো না? আচ্ছা, এখানে দেখো এখন যে এখানে বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের বহু অণু আছে, যেমন হলো 51টি, যেমন 51টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে ইনসুলিন হয়েছে পেপটাইড বন্ধন দ্বারা, পেপটাইড বন্ধন দিয়ে প্রোটিন অণু তৈরি করে। এই জিনিসটা একটু দেখো, যে অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হলে পেপটাইড বন্ড হয়। কিভাবে হয় খেয়াল করো, মনে করো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিডের যুক্ত হবে। পেপটাইড বন্ডকে কোভ্যালেন্ট বন্ড বলা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এইটা ভালো লাগছে না।
অ্যামাইনো অ্যাসিড, এখানে আরেকটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত যদি করা যায়, হ্যাঁ, এখানে মনে করো আরেকটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত করতেছি, পেপটাইড বন্ড কিভাবে হয়? এই জায়গায় ধরো আছে NH2, এরকম দুইটা অ্যামাইনো অ্যাসিড যখন যুক্ত হয় তখন একটা কার্বক্সিলিক অ্যাসিড আর আরেকটা, দেখো আজকে আবার কি করে রাখছে, দেখছো কি করে রাখছে, এটা হরাই হালা দিয়ে কঙ্কাল বের করে রাখতে ছিল। হ্যাঁ কম্পিউটার ব্যবস্থা করে কি অবস্থা। কার্বন ঢুকে রাখছে। হ্যাঁ দেখো, তাহলে এই যে দুইটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে যখন, হ্যাঁ, তখন এটা তো অ্যামিন গ্রুপ, তো এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে এইভাবে লেখা যায়, এই মনে করো H, তাই না? এখন এটা কি হবে খেয়াল করো, এখানে আছে OH, তাহলে এইটুকু যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে কি পানি তৈরি হবে, তাই না? পানি তৈরি হয়ে গেলে তখন এখানে একটা পেপটাইড বন্ড হবে। পেপটাইড বন্ডটা কি সেটা বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি, পরীক্ষায় তো আঁকা আসবে না, হ্যাঁ। আগে সময় মতো আসতে এখন দেরি হচ্ছে যে, মানে আজকে ঘুমিয়ে বসছিলাম। দেখো মানে ঘুমাই গেলেও মোবাইলে অ্যালার্ম দিবা, কারণ তোমার ক্যারিয়ার দিয়ে কখন ঘুমায় যাবে এইটার সাবধান থাকতে হবে, ক্যারিয়ার যেন ঘুমিয়ে না। এটা আমি সময় শোনাইছিলাম। কিন্তু তোমার স্টুডেন্ট, তোমাদের হচ্ছে যেমন সেনাবাহিনীতে যারা চাকরি করে ওদের হচ্ছে রাত্রে বেলা ডিউটি, এটা কোনটা এটা না, এটা আসবে না বুঝাতে। দেখো এখন কি হবে তাহলে, ফলাফলটা কি দাঁড়াচ্ছে, এখানে সি যেটা ছিল এখানে সবকিছু তো এই দিকটা সবই একই সেম। এখন এই যে সি ওই তো ভ্যানিশ হয়ে গেছে, তাই না? এটা তো আর নাই, তো এটাকে সাজিয়ে লিখবো, এইখানে লিখবো নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন। এখন খেয়াল করো বাদ বাকি যা আছে সবই সেম, তাহলে এটা এরকম একটা গঠন তৈরি করলো। এখন এই জিনিসটার নাম হলো পেপটাইড বন্ড বা ডাইপেপটাইড। কেন এরকম নাম হলো খেয়াল করো, না বুঝলে বলো। বলছি ওখানে বুঝতে এই দেখো এখানে যে সিও আছে না, এই সিওর অক্সিজেন উপরে উঠাই দিলাম, হ্যাঁ, কার্বনের 4 হাত, এই যে এই জিনিসটা কি করলাম, এটার সাথে লাগাই দিলাম, না বুঝতে পারলে বলো, বুঝতে পেরেছো? পরীক্ষা আসবে না তাহলে বোঝা লাগবে না। তো বোঝা লাগবে না, না এইটার পানি হয়ে চলে গেছে, এটা কিন্তু আর নাই, তাই না? পানি হয়ে চলে গেছে না। এখন এই যে সি এর মাথার উপরে অক্সিজেন দিলাম, এখন কার্বনের সাথে তো এর যুক্ত হবে, এই যে নাইট্রোজেন যুক্ত হয়েছে, এটা ধরো কাছে নিয়ে আসছে হাইড্রোজেন এইটুকু, হ্যাঁ। ও ওইটা কোনো ইচ্ছা মতো বসানো যাবে, তবে যুক্ত হবে সবসময় একটা কার্বক্সিলিক অ্যাসিড একটা অ্যামিন গ্রুপ, এইভাবে যুক্ত হয়, এটা নিয়ম, একটা বুঝছো, এইভাবে যুক্ত হবে। এই জন্য তুমি আর যেখানে খুশি সেখানে লেখো, কিন্তু যুক্ত হয় সবসময় একটা অ্যামিন গ্রুপ একটা কার্বক্সিলিক অ্যাসিড, কোনো সমস্যা নেই। হ্যাঁ তাই নিতে দিলে বন্ড তৈরি করতে হবে। তো এখন দেখো যেটা বলার জন্য বলছি, এই জিনিসটার নাম ডাইপেপটাইড। তো এইটুকু জায়গার মধ্যে খেয়াল করো যে এইটুকু জায়গার মধ্যে মোট 5টা বন্ড আছে, এইটুকু জায়গার মধ্যে মোট 5টা বন্ড আছে, হ্যাঁ, 2টা বন্ড 3টা 4টা 5টা, এই যে 5টা বন্ড এক জায়গায় একীভূত হয়েছে, এটাকেই বলা হয় পেপটাইড বন্ড। পেপটা মানে 5, পেপটা মানে 5, এই জন্য আমরা দুইটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হলে তাকে আমরা বলি পেপটাইড বন্ড বা ডাইপেপটাইড। পেপটাইড বন্ড বা ডাইপেপটাইড। কেন পেপটাইড বলছি বুঝতে পারছো? এই ছোট্ট একটু জায়গার মধ্যে বন্ড আছে মোট 5টা, তো এই 5টা বন্ড থাকার কারণে এর নাম পেপটাইড বন্ড, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে করে অসংখ্য পেপটাইড বন্ড যুক্ত হলে তখন সেটা হয় যে পলিপেপটাইড। আর যদি 10 এর বেশি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয় তখন এর নাম হয় প্রোটিন। 10 এর বেশি, হ্যাঁ। তবে অবশ্য তোমার হচ্ছে দুই বইয়ে দুই রকম লেখা আছে, কোন কোন বইয়ে লেখা আছে যে 51 থেকে 99টা এটা হলো পলিপেপটাইড, হ্যাঁ, আর হচ্ছে 100টা হয়ে গেলেই
সেটা হলো প্রোটিন। আর কোনো কোনো বই বলছে 10টার বেশি হলেও তাকে পলিপেপটাইড বলা যাবে, 10টার বেশি হলেও তাকে পলিপেপটাইড বলা যাবে। দুটোই মনে রাখো, 10টার বেশি হলেও মানে অনেক, তো বহু, পলি মানে বহু, বহু পেপটাইড বলে। এখানে বুঝতে পারছো? 50টির অধিক অ্যামিনো অ্যাসিড থাকলে তাকে পলিপেপটাইড বলে। হ্যাঁ, এবার দেখো 50টি অধিক বলতে 99 এর মধ্যে সীমাবদ্ধ, 100টা হয়ে গেলে তখন প্রোটিন। এটা হয় না বলে দেন। হ্যাঁ বলিনি, কিন্তু এটা মনে রাখতে হবে। হ্যাঁ আচ্ছা, এখন দেখো তাহলে এটা হলো পেপটাইড বন্ড, এটা বোঝানোর জন্য লিখছিলাম, এই ছবিটা এখানে আছে। হ্যাঁ এবার দেখো বলছে বিস্তারের এখান থেকে যে এমসিকিউটা লাগবে সেটা হলো যে লাস্ট লাইন, সব এনজাইম প্রোটিন, কিন্তু সব প্রোটিন এনজাইম না। যত এনজাইম আছে সব এনজাইম প্রোটিন হয়, কিন্তু তাই বলে সব প্রোটিন এনজাইম না। পাওনি? প্রথম পৃষ্ঠাতেই বোল্ড করা। এরপরে দেখো এবার বলছে জীবদেহের শুষ্ক ওজনের 50%ই প্রোটিন। জীবদেহের শুষ্ক ওজনের, পানি ফেলে দিলা, পানি ফেলে দিলে শুধু শুষ্ক ওজন জীবদেহের, তাহলে হচ্ছে 50%ই প্রোটিন, মানে আমরা প্রোটিন দিয়ে কতখানি গঠিত আর কি। হ্যাঁ এরপরে দেখো যে পেপটাইড বন্ড কাকে বলে, এটাও কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে। তো তুমি সহজভাবে লিখতে পারো, একটা অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপ যুক্ত হলেই তাকে বলা হয় পেপটাইড বন্ড। এইটুকু লিখলেও হবে। তবে এখানে তোমার বলা হচ্ছে যে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপ অপর একটি অ্যামিনো অ্যাসিডের আলফা অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে যে অ্যামাইড বন্ড গঠন করে তাকে পেপটাইড বলে। এত বড় লেখার দরকার নাই। তোমরা কি লিখবা? তোমরা লিখবা একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের সাথে অপর একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপ যুক্ত হলে যে গঠন তৈরি হয় সেটাই হলো পেপটাইড বন্ড, বা সেটাকেই বলা হয় পেপটাইড বন্ড। বুঝতে পারছো? এইটুকু লিখলেই হবে। আলফা অ্যামিনো অ্যাসিড তো জানো যে কার্বক্সিলিক অ্যাসিডের কাছের কার্বনকে আলফা বলা হয়, আলফা অ্যামিনো অ্যাসিড বলা হয়। আচ্ছা তারপরে দেখো যে এরপরে আছে শেষের দিকে একটা কথা, যে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের 50টি অণু পেপটাইড বন্ড দ্বারা আবদ্ধ হয়ে পলিপেপটাইড সৃষ্টি হয়। প্রোটিন হলো পলিপেপটাইড যৌগ। প্রোটিনে তো অনেক বেশি পলিপেপটাইড আছে না, কমপক্ষে 100, সর্বোচ্চ 40,000 থাকতে পারে। হ্যাঁ এমসিকিউ, এগুলো কিন্তু এমসিকিউর জন্য, আর যেগুলো জ্ঞানমূলক কোশ্চেন সেগুলো না। সৃজনশীল তো বলেই দিচ্ছি, যেমন এখনো সৃজনশীল শুরু হয়নি, কোনটা সৃজনশীল বলে দেবো। হ্যাঁ এগুলো এমসিকিউ, এই পৃষ্ঠে সবটাই এমসিকিউ, ঠিক আছে? আচ্ছা এবার বলছে যে দেখো এক বা একাধিক পলিপেপটাইড যা ফোল্ডেড মানে ভাঁজটাজ হয়ে নির্দিষ্ট, ফোল্ডেড মানে ভাঁজ হওয়া, অনেকবার কুণ্ডলী পাকানো বা ভাঁজ হওয়া, এটাকে বলে ফোল্ডেড। ফোল্ডেড হয়ে নির্দিষ্ট 3 ডাইমেনশনাল আকৃতি প্রাপ্ত হয়েছে। কেবলমাত্র ফোল্ডেড অবস্থা প্রাপ্ত হলে প্রোটিন কার্যকরী হয়। মানে প্রোটিন তো অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে, ধরো এইটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এইভাবে অনেক অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন গঠিত। এখন যতক্ষণ পর্যন্ত সে এরকম চেনের মধ্যে থাকবে তখন সে অ্যাক্টিভ হবে না, কাজ করতে পারবে না। যখন এটা ভাঁজভুজ হয়ে একটা বিশেষ গঠন হবে তখন কাজ হবে। ভাঁজ হওয়া মানে এটা ধরো পেঁচাই কুচাই যে একটা গঠন তৈরি করে ফেললো, তখন এটা কাজ করবে, অ্যাক্টিভ হবে। তার আগে অ্যাক্টিভ হতে পারবে না। তো এটাকে বলে ফোল্ডেড। ভাঁজটা হলে তখন সে কাজ করবে। যেমন তুমি একটা মানে খাতার পাতা, এটা তুমি ভাঁজভুজ করে প্লেন বানালে তারপর আকাশে উড়বে, এমনি পাতা দিলে উড়বে না। ব্যাপারটা এরকম, অ্যাক্টিভ হবে তখন যখন তুমি ভাঁজ করে প্লেন বানাবে। প্লেন বানাতে সবাই পারো তো নাকি? ভুলে গেছো ছোটবেলা পারতা না স্যার, গানে দিতে না, ওরে না। আচ্ছা তাহলে এখানে একটা প্লেন রাখতে হবে। হ্যাঁ প্লেনটা রেখে তোমার এটা উড়াই দেবো, যার কাছে প্লেনটা যাবে সে হলো পড়ার উত্তর বলবে, তাই না? ভালো হবে না? না উড়ে ওদিক দিয়ে আসে, প্যাঁচ কাটে আবার পরে। অনেক প্লেন আছে এরকম করে উড়িয়ে দেয়, প্যাঁচ কেটে আবার তোমার কাছে চলে আসে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, যে সেটা হলো এক পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন লাইসোজাইম। এক পলিপেপটাইড মানে হচ্ছে শুধুমাত্র একটা চেন, এরকম চেন, এটা ভাঁজ হয়ে একটা, তাহলে এটা এক, হ্যাঁ
বলো। ও হ্যাঁ, ছন্দ আছে, বলতেছি ছন্দটা। এখানে মনে রাখতে হবে যে লাইক হিম মনে রাখলে মনে থাকবে, লাইক হিম। লাইক হিম। হ্যাঁ, মানে তাকে পছন্দ করি, লাইক হিম। লাইক লাইক হিম, লাইক হিম মনে রাখলে মনে থাকবে। দেখো এই যে লাইক, হ্যাঁ লাইসোজাইম, কতি কোলাজেন, হ্যাঁ কোলাজেন, হিমোগ্লোবিন। দেখো সবই হলো, দেখো এক পলিপেপটাইড লাইসোজাইম, তাই না? আর দন্তের নতে লাইক, এই রস্বইতে হলো ইন্ট্রোগিন, এই যে এটা, আর কতে কোলাজেন, আর হিম হলো হিমোগ্লোবিন। তাহলে লাইক হিম মনে রাখলে তুমি এগুলো মনে রাখতে পারবে। তাহলে এক পলিপেপটাইড দ্বারা গঠিত হয় লাইসোজাইম, আর আর হচ্ছে দুইটা পলিপেপটাইড। দুইটা মানে কি, এখানে ধর একটা, এর সাথে আরেকটা পলিপেপটাইড এর সাথে যুক্ত হয়েছে, হ্যাঁ, তাহলে এটা দুইটা পলিপেপটাইড হলো। সেটা হচ্ছে ইন্ট্রোগিন। আর হচ্ছে আরেকটা কি, যে তিনটি পলিপেপটাইড যদি একসাথে গুচ্ছ গঠন করে তাহলে কোলাজেন, আর চারটা হলে হিমোগ্লোবিন। তাহলে এটা মনে রাখতে হবে আর কি, হ্যাঁ। এরপরে পৃষ্ঠা দেখো, প্রকরণ থেকে কোনো কোশ্চেন হয় না, হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের প্রোটিন বিভিন্ন রকমের আছে, এটা বোঝাচ্ছে। প্রোটিনের বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, প্রোটিনের বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, এটা ক্ষয়ের জন্য আসতে পারে, এমসিকিউর জন্য আসতে পারে। 5টা পড়ে রাখবা, মুখস্থ করবা 5টা, 1 2 4 6 7। হ্যাঁ এমসিকিউর জন্য, আবার ক্ষয়ের জন্য আসতে পারে 5টা, 1 2 4 6 7। এগুলো আবার এমসিকিউ হিসেবে আসে, এই জন্য এগুলা যেগুলো আসে এমসিকিউ হিসেবে, তাই। হ্যাঁ সব না, 1 2 4 6 7 এগুলো এমসিকিউর জন্য আসে, আবার তুমি ক্ষয়ের জন্য লিখতে পারবা। আচ্ছা বলো, এর মধ্যে না বোঝার কি কি আছে? কিছু নাই, তাই না? অ্যাম্ফোটেরিক প্রোটিন, এটা কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে মুখস্থ রাখতে হবে। অ্যাম্ফোটেরিক প্রোটিন কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন। এটা কি? অ্যাম্ফো মানে হলো উভয়ধর্মী, অ্যাম্ফো মানে উভয়ধর্মী, অ্যাম্ফো মানে কি, উভয়ধর্মী। অ্যাম্ফো মানে হলো উভয়ধর্মী, অ্যাম্ফো এটার বাংলা অর্থ উভয়ধর্মী, উভয়ধর্মী। অ্যাম্ফো মানে উভয়ধর্মী, বুঝতে পারছো? উভয়ধর্মী মানে কি, যেই প্রোটিনের মনে করো একদিকে থাকে অ্যামিন গ্রুপ, আরেক দিকে থাকে কার্বক্সিল গ্রুপ, হ্যাঁ। তো এরকম হলে এই যে এখানে বলছে দেখো, যে প্রোটিনের মনোমার অ্যামিনো অ্যাসিডে, প্রোটিনের মধ্যে যে অ্যামিনো অ্যাসিড আছে সেটার যদি একদিকে থাকে ক্ষারীয় গ্রুপ যেমন অ্যামিন গ্রুপ, আর আরেক দিকে যদি কার্বক্সিলিক গ্রুপ থাকে, তাহলে একই সাথে ক্ষারীয় অম্লীয় উভয় গুণ প্রকাশ করে, তাহলে এটাকে অ্যাম্ফোটেরিক বলে। তার মানে অ্যাম্ফো মানে উভয়ধর্মী, হ্যাঁ, বুঝে গেল কি? অ্যাম্ফো মানে উভয়। 7 বুঝুনি। আচ্ছা, 7 হলো প্রোটিন সাধারণত তড়িৎধর্মী এবং বাফার দ্রবণ হিসেবে কাজ করে। বাফার দ্রবণটা হচ্ছে যে এরকম, যে কিছু প্রোটিন আছে যারা আমাদের রক্তে পিএইচ এর মান ঠিক রাখতে সাহায্য করে। আমাদের কিছু প্রোটিন আছে ধরো রক্তের মধ্যে সব সময় পিএইচ এর মান ঠিক রাখতে সাহায্য করে। অর্থাৎ ওই প্রোটিনগুলা ধরো কোষের ভিতরে যদি এরকম ঘটনা ঘটে, রক্তের পিএইচ আমরা জানি যে 7.4 থেকে সর্বোচ্চ 7.8 পর্যন্ত ওঠানামা করে, মানে 7.4 এটা ঠিক আছে, সর্বোচ্চ 7.8 হলো ওকে। তো 7.4 আমরা যতই খাই, তেঁতুল খাই, এটা সেটা খাই, অ্যাসিডিক অনেক কিছু খাই, হ্যাঁ, কিন্তু রক্ত কখনোই কিন্তু অ্যাসিডিক হয় না। এর কারণটা হলো কি হবে বলে, তাহলে বলে কি হবে? তো বলছো তেমন কিছু হবে না, তুমি জাস্ট মারা যাবে, এটাই। তেমন কিছু হবে, হ্যাঁ। সাথে সাথে মারা যাবে না দেরি হবে? তাহলে না, প্রথমে হলো কমায় যাবে, মানে কমা তারপরে দাঁড়ি, প্রথমে কমায় চলে যাবে, প্রথমে তুমি কমায় চলে যাবে, মানে প্রথমে কমা তারপরে দাঁড়ি, হ্যাঁ, প্রথমে কমায় চলে যাবে, মানে যেই মাত্র তোমার রক্তের রক্তের যে 7.4 এটা থেকে যেই মাত্র নিউট্রাল হয়ে যাবে, হ্যাঁ, তখন তুমি কমায় চলে যাবে। কমা মানে কি, কমা মানে দাড়ি, তারপরে তো দাড়ি, তাহলে তুমি শেষ। তো এইটা ছাড়া তেমন কোনো কিছু হবে না, এই একটাই আর কি হবে, হ্যাঁ, এরকম আর কি। তো এটা হচ্ছে, এটা ঠিক রাখার জন্য আমাদের কিছু প্রোটিন আছে,
যারা হচ্ছে কি করে রক্তের মধ্যে ঘুরে বেড়ায় এবং ও দেখে যে কখন অ্যাসিডিক হয়ে যাচ্ছে, অ্যাসিডিক হয়ে গেলে ওটা বের করে দেয়। প্রোটিনগুলো তোমার হচ্ছে প্রস্রাবের মাধ্যমে বেশি অ্যাসিডিক কিছু থাকলে ওটা বের করে দেয়, সবসময় কন্ট্রোল করতেছে। হ্যাঁ, যেমন আমাদের বাতাসে মনে করো, আমাদের বাতাসে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যে অনুপাত আছে, তাই না, নাইট্রোজেন, এই অনুপাতও কিন্তু একটু যদি এদিক সেদিক হয়, পৃথিবীটাও কিন্তু একটা মানব দেহের মতো। এই এদিকে কি আর তোমাদেরকে আজকে শয়তান ধরলো নাকি? তোমরা সামনে বসো, নাহলে তো ওই যে মাঝে মাঝে হ্যাঁ, তো একটু দ্বিতীয় নম্বরে বসবা। হ্যাঁ, আচ্ছা, তো শোনো যে পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে না, বায়ুমণ্ডলেও অক্সিজেনের যে একটা মাত্রা আছে, তাই না, প্রায় 21%। এই 21% যদি 20% হয়ে যায় তাহলে মানুষ দম আটকে মারা যাবে, প্রত্যেকটা প্রাণী দম আটকে মারা যাবে। এত ব্যালেন্স করা আছে। বৈজ্ঞানিকরা বলছে 21%-এর জায়গায় যদি অক্সিজেন 20% হয় না, তাহলে মানুষ দম আটকে মারা যাবে। বেশি হয় অক্সিজেন আর যদি বেশি হয়, আর বেশি হলে কি হবে? বেশি হলে তেমন কিছু হবে না, গোটা বাতাসে আগুন ধরে যাবে। হ্যাঁ, গোটা বায়ুমণ্ডল 7.5 কিলোমিটার পর্যন্ত গোটা বায়ুমণ্ডল তোমার আগুন ধরে যাবে। তাহলে এটার জন্য কি দাম বানানো হয় স্যার? না না, এটা তুমি দাও দাবানলেও কিছু কাজ করে, যে অক্সিজেনের এদিক সেদিক একটু কাজ করে। হ্যাঁ, তবে উত্তাপ একটা বড় বিষয়, উত্তাপে অনেক সময় এটা হয়। তো ওটা অনেক সময় আবার আগ্নেয়গিরির মাধ্যমেও হয়, ভিতর দিকে ভূগর্ভস্থ থেকেও হয়। তো এটা হলো এই পৃথিবীর অক্সিজেনের বায়ুমণ্ডলের যে ব্যাপার স্যাপার, এটা তো আমরা নিয়ন্ত্রণ করি না। যদি আমরা নিয়ন্ত্রণ করতাম তাহলে দেখা যেত ভুলভাল হয়ে যেত এবং কখন কি দুর্ঘটনা ঘটাই ফেলতাম। তাহলে বাফার দ্রবণ কি? বাফার দ্রবণ হলো এমন ধরনের যারা পিএইচ এর মাত্রাকে ঠিক রাখে, যারা পিএইচ এর মাত্রাকে, রক্তের পিএইচ এর মাত্রাকে ঠিক রাখে, এটাই হলো বাফার, আর তো কিছু নাই। আচ্ছা, এবার দেখো প্রোটিনের শ্রেণীবিভাগের মধ্যে ইসেরিসিয়া কলাই। ইসেরিসিয়া একজন বৈজ্ঞানিকের নাম, ইসেরিসিয়া একজন বৈজ্ঞানিকের নাম। কলাই মানে কোলন, কোলন মানে বৃহদান্ত, কোলন মানে বৃহদান্ত। বৃহদান্তে এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গেছিল, এটা নামকরণ করছিলেন ইসেরিসিয়া। তো এই জন্য তার নাম অনুযায়ী এরকম নাম হয়েছে। হ্যাঁ, একটা ব্যাকটেরিয়া। মানুষের দেহে প্রায় এটাতে 3000 ধরনের প্রোটিন থাকে, আর মানুষের দেহে প্রায় 1 লক্ষ প্রোটিন থাকে। এগুলো এমসিকিউ কিন্তু সবই। হ্যাঁ, এবার দেখো এই বিষয়টা গোটাটা এমসিকিউ। এবার দেখো জৈবিক কার্যকরীর ভিত্তিতে শ্রেণীবিভাগ। প্রোটিন দুই ধরনের হয়, একটা হচ্ছে গাঠনিক প্রোটিন আর একটা কার্যকরী প্রোটিন। তো গাঠনিক প্রোটিনের মধ্যে যেগুলো এমসিকিউ জন্য লাগবে, যে এই ধরনের প্রোটিন ত্বক, চুল, শিং, খুর, অন্ত, কঙ্কাল, যোজক টিস্যু ইত্যাদিতে পাওয়া যায়। তারপর হলো উদাহরণ হলো ক্যারাটিন। ক্যারাটিন হচ্ছে মানে শক্ত প্রোটিন। ক্যারাটিনের বাংলা অর্থ শক্ত প্রোটিন। যেমন আমাদের যে এই তলা, এইগুলাতে শক্ত ধরনের প্রোটিন থাকে, আমাদের এইগুলা পায়ের তলা। হ্যাঁ, নরম হয় না, এই নরম আর এই নরমের মধ্যে পার্থক্য আছে। তুমি যেমন এদিক দিয়ে কিন্তু ব্যাট ধরতে পারবা না, তাই না, এদিক দিয়ে ব্যাট ধরতে পারবা, এই 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 দিক থেকে এটা শক্ত। তো এই শক্ত প্রোটিন, ক্যারাটিন মানে শক্ত প্রোটিন। এছাড়া ত্বক, শিং, নখ, খুর, পালক ইত্যাদি। এবার দেখো কোলাজেন 18 ধরনের প্রোটিন, অস্থি, টেন্ডন, যোজক টিস্যু ইত্যাদি। ফাইব্রাইন, ফাইব্রিন মানে সুতা বা তন্তু বোঝায়। সিল্ক ও মাকড়সার জাল। স্ক্লেরোপ্রোটিন মানে, স্ক্লেরন মানে শক্ত, স্ক্লেরন মানে শক্ত। কন্ডিন মানে তরুণাস্থি বোঝায়। তরুণাস্থি তো চিনো, তাই না, নাকে কানে এগুলোতে আছে। আর হ্যাঁ, সেইন মানে অস্থি। সেইন বানানটা এরকম অসেইন হবে, বানানটা আসলে ভুল আছে এখানে। এই যে সেইন, শুধু সেইন দিয়ে কোনো হয় না, অসেইন হয়। কথাটা আসলে এরকম হবে, অসেইন। হ্যাঁ, অসেইন মানে হলো যে অস্থির মধ্যে যে প্রোটিন। অর্থোপেডিক্স বলে না, অর্থোপেডিক্স, অর্থ মানে অস্থি বোঝায়। এরপরে কার্যকরী প্রোটিন, এনজাইম, হরমোন। এনজাইম তো আমরা জানি, এনজাইম তো সবগুলো প্রোটিন দিয়েই হয়। কিছু হরমোন আছে প্রোটিন দিয়ে, কিছু হরমোন আছে লিপিড দিয়ে। মানে হরমোনও সবই যে লিপিড দিয়ে তা না, কিছু হরমোন প্রোটিন, কিছু হরমোন লিপিড। তারপরে হচ্ছে ভিটামিন। ভিটামিন কথাটা আসছে কিন্তু ভাইটাল অ্যামিন থেকে। ভিটামিন কথাটা আসছে ভাইটাল অ্যামিন, এটাকে সংক্ষেপে ভিটামিন বলা হয়, ভাইটাল অ্যামিন। ভাইটাল অ্যামিন থেকে ভিটামিন কথাটা আসছে। হ্যাঁ,
তার মানে হলো ভিটামিনও অসংখ্য অনেক ভিটামিন আছে প্রোটিন জাতীয় হয়ে থাকে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত এটা। হ্যাঁ, এই জন্য নাম হচ্ছে ভাইটাল অ্যামিন, এটাকে সংক্ষেপে আমরা বলি ভিটামিন। হ্যাঁ, বুঝা গেল কি? এরাও হলো এনজাইমের মতো কাজ করে, ক্রিয়া বিক্রিয়াকে ত্বরান্বিত করে, এনজাইমকে হেল্প করে আর কি। হ্যাঁ, এটা হলো ভিটামিন। ভিটামিনের ঘাটতি হলে অনেক ক্রিয়া বিক্রিয়াতে সমস্যা হয়, তখন আমাদের শারীরিক দুর্বলতার সৃষ্টি হয়। ওই জন্য ভিটামিন খেতে দেয় না ডাক্তাররা, এই কারণে। তারপরে শ্বাসরঞ্জক মানে হিমোগ্লোবিন, শ্বাসরঞ্জক মানে হিমোগ্লোবিন, ওটাকে শ্বাসরঞ্জক বলে। এবার দেখো আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ। আকৃতি অনুযায়ী প্রোটিন দুই ধরনের হয়, একটা হলো তন্তুময় প্রোটিন, খালি উদাহরণগুলো লাগবে, কেরাটিন, কোলাজেন আর ফাইব্রাইন। আর গ্লোবিউলার প্রোটিন, গ্লোব মানে কি পৃথিবী বোঝায়, গ্লোব মানে পৃথিবী, মানে পৃথিবীর মতো গোল যেগুলো সেগুলো হলো গ্লোবিউলিন প্রোটিন, যে প্রোটিনগুলো পৃথিবীর মতো গোল। হ্যাঁ, যেমন হলো মায়োগ্লোবিন, এটা হলো মাংসপেশির মধ্যে থাকে। হ্যাঁ, তবে এটার পার্থক্য কি জানো, এই প্রোটিনটা একটা অক্সিজেন ধরতে পারে। হিমোগ্লোবিন যেমন, হিমোগ্লোবিন কিন্তু 4টা প্রোটিন ধরে। হিমোগ্লোবিন দেখতে এরকম, ধরো হিমোগ্লোবিন দেখতে এরকম, হিমোগ্লোবিনের এই জায়গাগুলো, কালো জায়গাগুলো, এটা হলো আয়রন, এই জায়গাগুলো অক্সিজেন ধরে, এগুলো হলো অক্সিজেন ধরে। তো হিমোগ্লোবিন 4টা অক্সিজেন ধরে, আর মায়োগ্লোবিন যেটা মায়োগ্লোবিন, হ্যাঁ, সেগুলো একটা ধরে। এইগুলো মায়োগ্লোবিন হলো মাংসপেশির মধ্যে পাওয়া যায়, মাংসপেশি কোষের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ বলো, মায়ো মানে মাংসপেশি, মায়ো মানে মাংসপেশি, মায়ো মানে মাংসপেশি, মাংসপেশি, বুঝছো? তাহলে এই হলো, এরা গোল গোল হয়। এরা কেমন হয়? এরা গোল হয়, পেশি। মায়ো মানে মাংসপেশি, মাংসপেশির মধ্যে যে হিমোগ্লোবিনটা থাকে মনে করো, হ্যাঁ, ওটাকে আমরা সংক্ষেপে বলি মায়োগ্লোবিন। গ্লোবিন মানে প্রোটিন, গ্লোবিন মানে প্রোটিন। হ্যাঁ, গ্লোবিন মানে প্রোটিন। গ্লোবিন বলতে গোল প্রোটিন আর কি, গ্লোবিন বলতে গোল প্রোটিন। শুধু প্রোটিন লিখলে হবে, এটা তো প্রোটিনই। আচ্ছা, তাহলে হলো ইনসুলিন, এটা হলো ওরকম গোল ধরনের হয়। ইনসুলিন তো মনে আছে না, ইনসুলিন কি বা এটা জানা আছে না, কি বলতে হবে ইনসুলিন নিয়ে কিছু? এটা তো জানো অগ্নাশয় থেকে। আচ্ছা, হিমোগ্লোবিনটা জানোই। এবার দেখো গঠন অনুসারে শ্রেণীবিভাগ, এটা অন্য বইয়ে কিন্তু একটু উদাহরণ আছে, আবুল হাসানে নাই, এই জন্য উদাহরণটা একটু লিখে নাও। যেমন গঠন অনুসারে বলা হচ্ছে প্রোটিন 4 প্রকার, একটা হলো প্রাইমারি প্রোটিনের উদাহরণ দেওয়া আছে, হলো যেমন ইনসুলিন। তারপরে হলো সেকেন্ডারি প্রোটিন হলো কেরাটিন। হ্যাঁ, কেরাটিন। টারশিয়ারি প্রোটিন হলো ফাইব্রিনোজেন, টারশিয়ারি প্রোটিন হলো ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন। আর কোয়াটার্নি, এর উদাহরণ হলো মায়োগ্লোবিন। এই মায়োগ্লোবিন যেটা আর কি, ওটাই আর কি। 3 নম্বরটা হলো ফাইব্রিনোজেন, সেকেন্ডারি হচ্ছে কেরাটিন। মায়োগ্লোবিন হিমোগ্লোবিন দুটাই লেখো, দুটাই হয়। আচ্ছা, 4 হিমোগ্লোবিন মায়োগ্লোবিন দুটাই। এটা ভুলে গেলে মনে রাখতে পারো ইনকাস ফাহিম, ভালো না, ইনকাস ফাহিম মনে রাখতে পারো, ইনকাস ফাহিম। ইনকাস মানে হলো ইনসুলিন, আর ইনকাস কাতে হলো, এটা ইনসুলিন, কাতে হলো কেরাটিন। আর ফাহিম, এই দেখো আর হিম হলো হিমোগ্লোবিন বা মায়োগ্লোবিন দুটাই হয়। হিমোগ্লোবিন মনে রাখো তাহলে হবে, বুঝনি? ইনকাস ফাহিম।
আচ্ছা, এবার সৃজনশীল শুরু হলো। আচ্ছা, এখান থেকে সৃজনশীল কেমন হয় সেটা আমি বলে দিচ্ছি। তার আগে একটু দেখো যে ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে আধুনিক তথ্য অনুসারে ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিনকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো সরল প্রোটিন, এটা সৃজনশীল হিসেবে আসে। সরল প্রোটিন মানে কি, যে যেই প্রোটিনের মধ্যে শুধু অ্যামাইনো অ্যাসিড আছে, অন্য কিছু নাই, তারা হলো সরল। যার মধ্যে শুধু অ্যামাইনো অ্যাসিড আছে, এছাড়া অন্য কিছু নাই, তারাই হলো সরল, তাই না? তো এখন হচ্ছে সরল প্রোটিন কোথায় কোথায় থাকে, যেমন ডিমের সাদা অংশ, হ্যাঁ, ডিমের সাদা অংশে অনেক সরল প্রোটিন আছে, হ্যাঁ, ডিমের মধ্যে। তাহলে এখন যদি উদ্দীপকে আসে যে ডিম খেতে পছন্দ করে, ডিমের সাদা অংশ খেতে ও পছন্দ করে, তাহলে সরল প্রোটিন বুঝে নিতে হবে। তো সরল প্রোটিনের মধ্যে কিন্তু চাউলের মধ্যেও সরল প্রোটিন আছে, গমের মধ্যেও সরল প্রোটিন আছে, বুঝছো? তো এইগুলা খাদ্য খাওয়ার দিয়েও কিন্তু উদ্দীপক হতে পারে। হ্যাঁ, এমনকি হ্যাঁ, ডিমের কুসুমও তাই সরল প্রোটিনের মধ্যে পড়ে। আচ্ছা, এখন দেখো এখানে প্রথমে সরল প্রোটিনের নামগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, সরল প্রোটিনের 7টা যে সরল প্রোটিন আছে, 7টা সরল প্রোটিনের ধারাবাহিক নাম মনে রাখতে হবে। না, ধারাবাহিক নাম হলেও সমস্যা নেই, ধারাবাহিক নাম হলেও সমস্যা নেই, 7টা মনে রাখবা। মনে রাখবার একটা ছন্দ আছে। সরল প্রোটিন 7টা, এই 7টা প্রোটিনের নাম মুখস্থ রাখতে হবে। অনেক সময় ক্ষয়ের জন্য 7টা সরল প্রোটিনের নাম দেখতে বলে, তাহলে আমরা এইভাবে মনে রাখি। দেখো, আলামিন, আলামিন একটা ছেলের নাম, আলামিন গোল গোল প্রলোভনী। সরল প্রোটিন যদি আসে তাহলে এই 7টা হ্যাঁ হ্যাঁ, এই 7টা, হ্যাঁ, এই 7টি সরল প্রোটিন মনে রাখতে হবে। সরল প্রোটিন, হ্যাঁ, গোল গোল প্রলোভনী, হেসে পড়লো স্কুলের মাঠে। হিমোগ্লোবিনের প্রোটিন স্ট্রাকচার যে আছে এটা কি ইয়া করতে হবে? ওগুলো এমসিকিউ, চিত্র দিয়ে এমসিকিউ আসতে হবে। হ্যাঁ, চিত্র দিয়ে এমসিকিউ আসতে হবে। স্কুলের মাঠে। তাহলে হলো আলামিন গোল গোল প্রলোভনে হেসে পড়লো স্কুলের মাঠে। আলামিন নামে একটা ছেলে, তাকে বলা হলো তুমি যদি গোল দিতে পারো তাহলে তোমাকে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তো এইটা শুনে ও তো খুশিতে স্কুলের মাঠে হাসতে শুরু করছে, এত টাকা আমাকে দিবে, এরকম কিছু। হ্যাঁ, তাহলে দেখো এখন এটাতে আমরা সবগুলো মনে রাখতে পারবো। যে তাহলে আলামিন হলো অ্যালবিউমিন, তাই না? আলামিন, আচ্ছা লিখলে সময় নষ্ট হবে, তাই না? এটা হলো 2, এটা হলো ধারাবাহিক। ও বলে দিচ্ছি আমি, গ্লোবিউলিন, পরের 2 নম্বরে গ্লোবিউলিন, 3 নম্বরে গ্লুটেলিন, হ্যাঁ, তারপর হলো প্রলোভনে পোলামিন। সুবিধাতে একটু লিখে দেন, সুবিধা হবে, সুবিধা লিখে দিলে। ও 3 4 5 6 7, আর এটা হলো 6। অবশ্যই ওদের নামটা যেন করছে না, তারা পরের দিন যারা কামাই যায় আমি এসেছিলাম আমি 3 দিন আসি। হ্যাঁ, জানে, সবাই জানে, 20 টাকা দেবে বলে নিবা। হ্যাঁ হ্যাঁ, কোনো মায়া দেওয়া নাই। আর যদি না টাকা মাত্র ভাষায় আপনি শুরু হয়ে গেছে, সাইডে কবে থেকে শুরু হয়েছে? এটা মনে করো আজকে থেকে শুরু হয়েছে, আগে আচ্ছা ও ডাইরেক্টলি কালে আগে থেকে পরীক্ষা দেখে তো 50 টাকা চাইতো না। হ্যাঁ স্যার, অনেক তোমাদের এই কপি সবাইকে দেয়া হবে, যে এটা কি দেয়া হয়নি মনে হয়, তাই না? এখানে সংবিধান দেয়া আছে, যে বলেছি কি পড়ে শুনেছি, ও যে এখানে দেখো লেখা আছে জীববিজ্ঞান সংবিধান, মানে এই সংবিধান অনুযায়ী তোমাদের দেশ চলবে। জানি এর মধ্যে আছে কামাই দেওয়া যাবে না। দেখো যে বিনা নোটিশে নির্ধারিত সময় মানে 3 মিনিট পর্যন্ত, স্যার ধরো 10 এ তোমাদের শুরু, কোনো কারণবশত 3 মিনিট পর্যন্ত স্যার, তারপরে প্রতি মিনিটে
প্রতি মিনিট পরে প্রতি মিনিটে 2 টাকা হারে জরিমানা হবে। না এটা বলা না, বিনা নোটিশে মানে কি, তোমার যদি কোনো সমস্যা থাকে, তোমার যদি সমস্যা থাকে 1 মাসে 2 দিন তুমি জানাতে পারবা, জানালে আর জরিমানা হবে না। জানানো মানে যে বিনা নোটিশে তুমি ধরো কোনো যানজটে আটকা পড়ে গেছো, তাহলে তুমি ফোন দিয়ে বলতে পারো যে আমি এরকম আটকা পড়ছি, আমার 5-10 মিনিট দেরি হবে, এটা বলা যাবে। এই জন্য বলা হচ্ছে বিনা নোটিশে। হ্যাঁ ওই তো, তুমি মেসেজ দিলেও হবে। এক মাসে না, মেসেঞ্জারে দিবা, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে দিবা। হ্যাঁ ওই তো, ওটার জন্য তো তোমার 4:10 পর্যন্ত, নামাজ তো এখন সোয়া 3টা আজান হয়, সোয়া 3টায় তোমার হচ্ছে 3:30টায়, এটা কোনো ব্যাপার হলো? আল্লাহর জন্য নালে দিলাই 2-4 টাকা, সমস্যা কি? যে এটাতে শেষে কি লেখা আছে, জরিমানার টাকা দিয়ে পিকনিক করা হবে, এটা তো সবার, এটা তো জনকল্যাণে। ওই যে ব্যাংকে আরো বেশি টাকা, যে টাকা উঠেছে, তো টাকা উঠে গেছে। আর বলো না, সব ব্যাচ মিলে তো না, আমারও তো জরিমানা আছে। এই দেখো, শিক্ষকের জন্য সকল ক্ষেত্রে দ্বিগুণ জরিমানা। যেমন ধরো যে আমি যদি তোমাদের এখানে আসতে দেরি করি, তাহলে আমার হলো প্রতি মিনিটে 4 টাকা হারে। তারপরে হলো যে তোমাদের পরীক্ষার কোশ্চেন করতে ভুলে গেলে 100 টাকা। তারপরে হচ্ছে অন্য বই দেওয়া দরকারও। তারপরে তোমার হচ্ছে করবা বাকিটা, তাহলে জোরে জোরে করে সবাই না, জোরে না বললে ওরা তো শুনতে পাবে না। আচ্ছা পড়াই, হ্যাঁ তাহলে এরকম হলো। এখন দেখো, পরীক্ষা ফেল করলে আবার কোথা থেকে আসলো? হ্যাঁ পরীক্ষা ফেল করলে 30 টাকা। ফেল করলে কত পার্সেন্ট? তো ফেল যেটা সেটাই সহজে করা হয়েছে। তার পুরস্কার। হ্যাঁ তবে এই ব্যাংক থেকে যখন ভরে দেবে তখন ভাঙা, তার আগে ভাঙা নাই। হ্যাঁ আগে থেকে সব টাকা নেওয়া হবে, অন্য ব্যাংক থেকে নেওয়া হচ্ছে, তোমাদের না নিলে পরে করা হবে। পড়া না করলে পড়া করে না। হ্যাঁ আচ্ছা দেখো, এখন অ্যালবিউ একটা কথা মনে রাখবা, হ্যাঁ এই 2টা প্রোটিন মনে রাখবা, এই 2টা প্রোটিন তাপে জমাট বাঁধে। এখানে একটা দেখো, একটা বৈশিষ্ট্য তুমি খুব সহজেই পারবা, সেটা হলো তাপে, এরা হলো তাপে জমাট বাঁধে। বাকি কেউ তাপে জমাট বাঁধে না, এরা তাপে জমাট বাঁধে। নগদে দিব না বিকাশ? না নগদে। আর এগুলা হচ্ছে বৈশিষ্ট্য মনে রাখবা, তাপে জমাট বাঁধে না, তাপে জমাট বাঁধে না। তাহলে এখানে কিন্তু তুমি কিন্তু এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে, এখানে কিন্তু একটা বৈশিষ্ট্য তুমি পেয়ে গেলা। এই দুটো এরকম আর বাকি এরকম, তাই না? এখন দেখো, এর মধ্যেও কিছু এমসিকিউ পড়তে হবে। এটা মেডিকেল অ্যাডমিশনে এখান থেকে এমসিকিউ কোশ্চেন হয়। আপনি 200 টাকা এমনি কামাই দিনে। হ্যাঁ সরল প্রোটিন থেকে মেডিকেলে অনেকবার কোশ্চেন আসে। দেখো এখানে যেগুলো আসে সেটা হচ্ছে অ্যালবিউমিনের ক্ষেত্রে জব ও বার্লির বিটা অ্যামাইলোস আসলে না, অ্যামাইলেস হবে আর কি। এটা কিন্তু হয়ে গেছে, এটা মিস্টেক। হ্যাঁ জব ও বার্লি ছিল না, ওই যে জ্বর হলে আর খাওয়ানো হতো আর কি, জাউন বলে আর কি, জাউন না কি যেন বলে আর কি, আরেকটা কি নাম, সাগু বলে, সাগু সাদা রকমের হয় দেখছো না? হ্যাঁ তাহলে জব ও বার্লির বিটা অ্যামাইলেজ হবে, এটা ভুল করে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা অ্যামাইলেজ হবে। হ্যাঁ ওই যে অ্যামাইলোজ আছে না, অ্যামাইলেজ হবে, ঠিক আছে? তোমরা তো জানো যে অ্যামাইলোজ হবে না কেন, তাহলে তো শর্করা হয়ে যাবে। ওই যে ওস থাকলে শর্করা না, এটা অ্যামাইলেজ হবে। হ্যাঁ ডিমের সাদা অংশে ওভাল মানে ডিম, তো ওইখান থেকে নাম হয়েছে। তাহলে কত পার্সেন্ট এটা মনে রাখবো। রক্তরস ও লসিকায় সিরাম অ্যালবিউমিন কত পার্সেন্ট মনে রাখতে হবে। দুধের ল্যাকটাল বুমিন, ল্যাক্টো মানে দুধ। গম বীজে লিউকোসিন, লিউকোস মানে সাদা বোঝায়। সিম বীজে লিগুমেনিন, লিগুম মানে আসলে
ফল বোঝায় আর কি, হ্যাঁ, বীজ বোঝায়, বীজ। মাংসপেশি মায়ো অ্যালবিউমিন, মায়ো মানে মাংসপেশি। এগুলো হলো উদাহরণগুলো, মেডিকেল অ্যাডমিশনেও আসছে। এবার দেখো গ্লোবিউলিন, মনে রাখবা ডিমের কুসুম গোল, ডিমের কুসুম মনে রাখা যাবে, এটা গোল। তাহলে ডিমের কুসুম, রক্তরস, চোখের লেন্স, মাংসপেশি, গ্লোবিন প্রোটিনের উদাহরণ। এছাড়া শন, পাট, তুলা ইত্যাদি আসে, অ্যান্ডোস্টিন থাকে। এগুলো হচ্ছে সবই কিন্তু হচ্ছে যে তোমার এমসিকিউর জন্য আবার গুরুত্বপূর্ণ। মটর বীজে লিগুলিন, লিগু মানে ডাল বা বীজ বোঝায়। শন পাট, এটা এক ধরনের চিকন পাট আর কি, ওই যে পাট আছে না বড়, একটা প্রকারভেদ। হ্যাঁ, এগুলো এই উদাহরণগুলো সবই দেওয়া হবে। গ্লুটেরিন, হ্যাঁ, উদাহরণগুলো এমসিকিউ সৃজনশীল হিসেবে 2টা করে উদাহরণ দিলে যথেষ্ট। হ্যাঁ, সৃজনশীলের ক্ষেত্রে কাকে বলে আর 2টা করে উদাহরণ দিতে হবে, তাহলেই সৃজনশীল হয়ে গেল। গ্লুটেরিন দেখো এটা কোথায় কোথায় থাকে, যে শস্য দানায় এ জাতীয় অধিক থাকে। গমের গ্লুটেলিন, চালের অরাইজেনিন, এটা কিন্তু অনেকবার আসছে, গমের গ্লুটেলিন আর অরাইজেনিন, স্টার চিহ্ন দিয়ে রাখো। এরপরে পোলামিন, তাহলে এটা মনে রাখতে হবে যে এরা হলো অ্যাবসলিউট ইথানলে অদ্রবণীয়, কিন্তু 70 থেকে 80% ইথানলে দ্রবণীয়। আর উদাহরণ লাগবে যে ভুট্টার জেইন, তারপরে হচ্ছে গম ও রায়ের গ্লিয়াডিন, গ্লিয়া মানে আঠালো প্রোটিন বোঝায়। রাই, সরিষা রাই আছে না, যেগুলোতে সরিষার তেল বানায় আর কি। জব ও বার্লির হর্ডিন, পোলামিন শুধু বীজে থাকে। পোলামিন হর্ডিন মানে হচ্ছে শক্ত বোঝায়, শক্ত প্রোটিন। হ্যাঁ, বিদেশি যে হিস্টোন তো তোমরা জানো, হিস্টোন হচ্ছে জাল প্রোটিন, তাই না, যে নিউক্লিক অ্যাসিডে থাকে এটা। আচ্ছা, এখানে কিন্তু মনে রাখতে হবে শুধু হিস্টোনের ক্ষেত্রে আর্জিনিন আর লাইসিন, এরা হলো ক্ষারীয় হয় না। নিউক্লিক অ্যাসিডে হিস্টোন থাকে, ওই যে ডিএনএ যার সাথে প্যাচাই থাকে তাকে হিস্টোন বলে না, তাহলে ওটা তো নিউক্লিক অ্যাসিডের সাথেই হবে, তাই না। এবার দেখো আর্জিনিন আর লাইসিন। তারপরে হচ্ছে উদাহরণের মধ্যে এইটুকু শুধু লাগবে। আর পোটামিনের ক্ষেত্রে সবথেকে ক্ষুদ্র প্রোটিন কোনটি, এটা একটা এমসিকিউ। সবথেকে ক্ষুদ্র প্রোটিন কোনটা, পোটামিন। পোটামিন হলো সবথেকে ক্ষুদ্র প্রোটিন, এটা মনে রাখতে হবে। তারপরে হলো পোটামিনে কোনো সালফার, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান থাকে না, এগুলো এক ধরনের অ্যামাইনো অ্যাসিড এবং এর সাথে কোনো সালফার থাকে না, তাই বলছে এরা তাপে জমাট বাঁধে না। এটা তো তাপে জমাট কেউই বাঁধে না, ওই 2টা খালি তাপে জমাট বাঁধে। হ্যাঁ, স্যামন মাছের শুক্রাণুতে সালমিন নামক পোটামিন থাকে, ক্ষুদ্র প্রোটিন থাকে। স্ক্লেরোপ্রোটিন, স্ক্লের মানে তো শক্ত, এটা জানোই। তাহলে উদাহরণ কি, শিং, নখ, ফুল, চুলে এগুলো থাকে। এরপরে হলো যুগ্ম প্রোটিন। আচ্ছা থাক, এই পর্যন্ত থাক। আচ্ছা, এই পর্যন্ত কিন্তু পড়া ধরবো, পড়াগুলো করে আসতে হবে, কিছু পারতে হবে, না পারলে তো জরিমানা আছে। হ্যাঁ, না 2 টাকা না জরিমানা, না পারলে 5 টাকা জরিমানা। হ্যাঁ, কয়েন নিয়ে আসবে, বুঝছো। হ্যাঁ, কয়েন নিয়ে আসবে, কয়েন নিয়ে আসবা, দিবা। শুক্রবারের দিনে হচ্ছে এক্সট্রা ক্লাস 10টায়, কিন্তু শনিবারে 11:30টায়। শনিবারে 11:30টায়, ওই শনিবারে না আসলেও 20 টাকা, কোনো ক্লাস মিস দিলে 20 টাকা। হ্যাঁ।